জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে কিছুক্ষণের মধ্যে নিউ ইয়র্কে পৌঁছাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জো বাইডেনের সঙ্গে বৈঠক আজ। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে প্রবাসীদের নানা আয়োজন। পদোন্নতিতে স্বেচ্ছাচার। সাবেক কৃষি সচিব ওয়াহিদার বিরুদ্ধে বিস্তর অভিযোগ। জনপ্রশাসন বিভাগকে কঠোর হওয়ার পরামর্শ। যত্রতত্র বাস থামিয়ে যাত্রী উঠানামা, যানজটে নাজেহাল রাজধানীবাসী। বছরে ক্ষতি 50,000 কোটি টাকা। আইনের যথাযথ প্রয়োগের তাগিদ বিশেষজ্ঞদের। পোশাক শিল্পে অস্থিরতা থামছেই না। নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হলে শ্রম উপদেষ্টার পদত্যাগ দাবি বিজেএমই নেতাদের। 7 দিনের জন্য সব কারখানা বন্ধের হুঁশিয়ারি। সকালের সময়ের সঙ্গে আছি আমি তানভীর হাসান। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের অংশগ্রহণে আজ থেকে শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের মূল পর্ব। এতে যোগ দিতে নিউ ইয়র্কের পথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা নিউ ইয়র্কে আসতে শুরু করেছেন। রোববার অধিবেশনের সাইডলাইনে সামিট অব দ্য ফিউচার শীর্ষক ইভেন্টে অংশ নেন রাষ্ট্র ও সরকার প্রধানদের অনেকে। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখন নিউ ইয়র্কের পথে। সোমবার ভোর ৫টা ৫০ কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে রওনা হন তিনি। নিউ ইয়র্ক সময় রাত 10:30টায় জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের মূল বিতর্ক পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার মধ্য দিয়ে ডক্টর ইউনূসের 5 দিনের সফরের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে। ওই দিনই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। এছাড়া তিনি জাতিসংঘ মহাসচিব, ইতালি, নেদারল্যান্ড, নেপাল ও পাকিস্তানের প্রধানমন্ত্রী, কুয়েতের যুবরাজ সহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করবেন। ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিশ্ব ব্যাংক, ইউরোপিয়ান কমিশন সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রধানরা। বিভিন্ন দেশি বিদেশি অর্গানাইজেশন, সরকার সবারই একটা ভিন্ন রকম আগ্রহ তৈরি হয়েছে ওনার এই সফর উপলক্ষে। বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে বেশি প্রাধান্য পাবে, তার সাথে যে দ্বিপাক্ষিক আলোচনা হবে বাইডেনের সাথে এবং অন্যান্য নেতৃবৃন্দের সাথে, যে এখানে অর্থনীতিটাই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। এদিকে ডক্টর ইউনূসের নিউ ইয়র্ক সফরকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে কর্মসূচি নিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি। তাকে স্বাগত জানিয়ে বিমানবন্দরে ও জাতিসংঘ সদর দপ্তরের সামনে সমাবেশ করবেন তারা। আমরা প্রবাসীরা, বিশেষ করে যুক্তরাষ্ট্র বিএনপি পরিবার, তাকে এয়ারপোর্টে স্বাগত জানাবো। প্রধান উপদেষ্টা এবার জাতিসংঘের ভাষণের মাধ্যমে তিনি সেটা বাংলাদেশে কিভাবে সংস্কার করবেন সেটা তুলে ধরবেন। আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দিয়ে প্রধান উপদেষ্টা ওই দিনই ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ছাড়বেন। ২৯ সেপ্টেম্বর ভোরে পৌঁছাবেন বাংলাদেশে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘে আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশের স্থায়ী মিশন। প্রধান উপদেষ্টাকে বরণ করে নিতে প্রস্তুত প্রবাসীরাও। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। এ বিষয়ে বিস্তারিত জানাতে নিউ ইয়র্কে আছেন রিপোর্টার হাসানুজ্জামান সাকি। সরাসরি যাচ্ছি তার কাছে। ধন্যবাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের তার যে আবাসস্থল নিউ ইয়র্কে, সেখানে তিনি এখন আমরা ধারণা করছি আর কিছু মুহূর্তের মধ্যেই তিনি এসে হয়তো এখানে পৌঁছাবেন। কারণ তিনি প্রথমে ঢাকা থেকে এবং পরে দোহা থেকে কাতার এয়ারওয়েজের 705 যে বাণিজ্যিক ফ্লাইটটি করে তিনি নিউ ইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছার কথা, সেই ফ্লাইটটির যে স্কেডিউল আমি দেখতে পাচ্ছি সেটি এখন থেকে 3 মিনিট আগে সেটি জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। তো সেইভাবে যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমি যখন কথা বলছি তখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিউ ইয়র্কে এসে পৌঁছে গেছেন। সো আমরা হয়তো আর কিছু মুহূর্তের পরে হয়তো আরও সুনিশ্চিতভাবে আপনাকে কনফার্ম করতে পারবো, নিশ্চিত করতে পারবো যে তিনি পৌঁছেছেন কিনা। তবে এখন পর্যন্ত যে ফ্লাইটের যে স্কেডিউল দেখা যাচ্ছে সেই স্কেডিউলটি
প্রধান উপদেষ্টা বহনকারী বিমানটি সেটি এখন থেকে 3-3.5 মিনিট আগে কিন্তু পৌঁছে গেছে JFK আন্তর্জাতিক বিমানবন্দরে। এবং সেইখানে যুক্তরাষ্ট্র বিএনপি তারা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানানোর জন্য এয়ারপোর্টে গিয়েছিলেন। নেতাকর্মীরা তারা প্রীতি সমাবেশ করেছে এবং যে জাতিসংঘের যে স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত এম এ মুহিত তিনি তাকে অভ্যর্থনা সেখানে জানাবেন সেরকম কথা রয়েছে। এবং তারপরে প্রধান উপদেষ্টাকে বহনকারী যে গাড়ি বহরটি সেটি এই গ্র্যান্ড হায়াত হোটেলে এসে পৌঁছাবে। এখানেই প্রধান উপদেষ্টার আবাসস্থল। ইতিমধ্যে এখানে প্রধান উপদেষ্টার যে অগ্রবর্তী দল সেটি কিন্তু গতকালই এসে উপস্থিত হয়েছে এবং এখানেও কিছু সুশীল সমাজের মানুষজন অপেক্ষা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানানোর জন্য। এবং বাংলাদেশের দূতাবাস, কনসুলেট জেনারেল, স্থায়ী মিশন, সেই সব মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু এখানে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানানোর জন্য এখানেও রয়েছেন। এবং আজকের দিনটি পার হলে যে দিনটি আসছে মঙ্গলবার, সেদিন সকাল 7:30-8টা থেকে প্রধান উপদেষ্টার কর্মসূচি শুরু হবে। প্রথমে তিনি জাতিসংঘ সদর দপ্তরের ভেতরে মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের আমন্ত্রণে প্রাতরাশে অংশগ্রহণ করবেন এবং সেইখান থেকে তিনি 9টায় জাতিসংঘের যে মূল অধিবেশন বিতর্ক পর্ব সেখানে তিনি অংশগ্রহণ করবেন উদ্বোধনী পর্বে। সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, মহাসচিব সহ বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা বক্তব্য রাখা শুরু করবেন। এবং প্রধান উপদেষ্টা তিনি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে কিন্তু তার কোনো বক্তব্য নেই। তিনি বাংলাদেশের সরকার প্রধান হিসেবে যে ভাষণটি দিবেন সেটি 27 সেপ্টেম্বর। এবং এরপরেই অর্থাৎ মঙ্গলবার এই উদ্বোধনী অনুষ্ঠানটির পরেই কিন্তু সেই ঐতিহাসিক একান্ত বৈঠক ডক্টর ইউনূস এবং বাইডেনের মধ্যে হবে। কারণ গত 3 দশকের মধ্যে বাংলাদেশের কোনো রাষ্ট্র এবং সরকার প্রধানের সঙ্গে আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটি বিরল ঘটনা, কারণ একান্ত বৈঠক কখনোই বাংলাদেশের কোনো রাষ্ট্র এবং সরকার প্রধানের সঙ্গে হয়নি। এই বৈঠকটি ফলপ্রসূ হবে সেই অপেক্ষায় এখন আছেন সবাই। এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন এই মুহূর্তে আমরা অপেক্ষা করছি, ধারণা করছি এখন থেকে 1 ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার এই আবাসস্থল ম্যানহাটানের গ্র্যান্ড হায়াত হোটেলে এসে উপস্থিত হবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ম্যানহাটান, নিউ ইয়র্ক। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। অন্য প্রসঙ্গ, তৈরি পোশাক শিল্পের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হলে শ্রম উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন বিজিএমইএ নেতারা। এমনকি 7 দিনের জন্য সব কারখানা বন্ধ রাখার হুঁশিয়ারিও তাদের। বিজিএমইএ জরুরি সাধারণ সভায় সংগঠনটির সদস্যরা জানান, এই মুহূর্তে শ্রমিকদের মজুরি বাড়ানো সম্ভব নয়। দিনের পর দিন বৈঠক আলোচনা করেও স্থিতিশীলতা ফিরে স্বাভাবিক হয়নি তৈরি পোশাক শিল্পের উৎপাদন কার্যক্রম, মেলেনি কারখানার নিরাপত্তা। প্রথম দাবি আমাদের সিকিউরিটি, সেফটি দেওয়া। আমরা বলেছি নো ওয়ার্ক নো পে, যে তারা এসে পাঞ্চ করে চলে যাবে আর আমরা বেতন দিব, সেটা আমরা মানব না। ভ্যান্ডালিজম এবং বিটিং স্টাফ উইল কনসিডারড অ্যাজ ক্রিমিনাল অফেন্স। এমন পরিস্থিতিতে সোমবার সন্ধ্যায় করণীয় ঠিক করতে জরুরি সাধারণ সভায় বসেন বিজিএমইএ নেতারা। সেখানে বিজিএমইএ সদস্যরা পরিষ্কারভাবে জানিয়ে দেন, এই মুহূর্তে মজুরি বৃদ্ধি সম্ভব নয়। কারখানার জন্য যেসব শ্রমিক হুমকি স্বরূপ ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধে। চান কারখানা বন্ধের জন্য সেফ এক্সিট পলিসি। গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, নতুন সরকার আসছে, তারা কি আবার নতুন করে আমাদের উপরে কি আরো কিছু গাড়ি চাপাইতে চাচ্ছে? মজুরি বাড়ানোর কারণে, খরচ বাড়ানোর কারণে যদি আমার ফ্যাক্টরিতে কাজ না ঢোকে, তাহলে আমি এই শ্রমিক বসে বসে বেতনটা দেবো কোত্থেকে? হাউস আজকে চায় না কোনো ইনক্রিমেন্ট। এ সময় আইন উপদেষ্টার সমালোচনা করার পাশাপাশি বিজিএমইএ সদস্যরা স্পষ্ট দাবি তোলেন, শিল্পের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে পদত্যাগ করতে হবে শ্রম উপদেষ্টার। আমাদের উপদেষ্টারা ওনারা বলছে গার্মেন্টস মালিকরা চোর। আমি নাম বলে আসিফ নজরুল সাহেবের একটা ভিডিও আপনারা ইতিমধ্যে দেখেছেন, মালিকরা নাকি টাকা চুরি করে। এখানে প্রবলেমটা হয়েছে যে আসলে তারা জানেই না, তার 24-25 বছরের একটা ছেলে ওখানে উপদেষ্টা হয়ে বসে আছে। সেদিন তো তিনি এখানে নিজে এসে বললেন যে আমরা নাকি সমর্থ থাকা সত্ত্বেও আমরা শ্রমিকদেরকে আমরা বঞ্চিত করছি। ফ্যাক্টরি আমরা যদি সুন্দর মতো চালাইতে না পারি, তারা নিরাপত্তা বিধান ব্যবস্থা করতে না পারে, তাহলে শ্রম উপদেষ্টার আমাদের দরকার নাই, উনি পদত্যাগ করতে হবে। বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ারুল আলম পারভেজের পরিষ্কার হুঁশিয়ারি, সরকার শিল্পের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে 1 সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হবে দেশের সব পোশাক কারখানা। সিকিউরিটি আমাদেরকে গত 4 সপ্তাহ ধরে দিয়েছে। নাথিং। আমাদেরকে
সিকিউরিটি না দিতে পারে, সেফটি না দিতে পারে, প্রত্যেকটা মেম্বার শুড হ্যাভ অ্যাকসেপ্টেড আমরা ফ্যাক্টরি দরকার হলে বন্ধ করে দেব এক সপ্তাহের জন্য হোল বাংলাদেশে। ইফ ইউ ক্যানট ডু ইট, তাহলে আপনি মরে মরে চলেন, আর যদি বাঁচতে হয় বাঘের মতন বাঁচে। সভার চূড়ান্ত সিদ্ধান্ত, মজুরি কাঠামো পুনর্নির্ধারণ করে শ্রমিকদের বেতন ও বেতন বৃদ্ধির হার বাড়ানো কোনোভাবেই সম্ভব নয়। আমরা যে দুইটা পয়েন্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, সেই দুইটা পয়েন্টের আপনাদের মতামত শোনার জন্য আমাদের মূলত আজকে এখানে সবাই আসা। আমরা এই দুইটা মতামত পেয়েছি। সভায় দাবি ওঠে, শ্রমিক অসন্তোষের মুখে যারা বাধ্য হয়েছেন কারখানা বন্ধ রাখতে, ক্ষতিপূরণ দিতে হবে তাদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর তীব্র যানজটের অন্যতম কারণ বাস স্টপেজ ব্যবহার না করে যত্রতত্র যাত্রী উঠানামা। দিনকে দিন মন্থর হচ্ছে নগর জীবন। বুয়েটের গবেষণা প্রতিবেদনের তথ্য, প্রতি বছর যানজটে আর্থিক ক্ষতি হচ্ছে গড়ে প্রায় 50,000 কোটি টাকা। এর জন্য পরিবহন সংশ্লিষ্টদের নিয়ম নীতি তোয়াক্কা না করার সংস্কৃতিকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। নিজামুদ্দিনের তোলা ছবিতে আল আমিন তুষারের রিপোর্ট। সিগন্যাল ছেড়েছে ট্রাফিক পুলিশ, কিন্তু তারপরও মূল সড়কের চৌরাস্তায় ঠায় দাঁড়িয়ে প্রায় প্রতিটি লোকাল বাস। এতে আশপাশে থেমে যাচ্ছে অন্যান্য যানবাহন। রাস্তার মধ্যে দাঁড়িয়ে যাত্রী নেওয়ার অসুস্থ প্রতিযোগিতার এমন দৃশ্য চোখে পড়ে রাজধানীর প্রায় প্রতিটি সড়কে। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা প্রতিবেদন বলছে, রাজধানীতে যানজটের কারণে প্রতিদিন নষ্ট হচ্ছে প্রায় 82 লাখ কর্মঘণ্টা। আর এমন যানজটের অন্যতম কারণ যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা। যেখানটায় যাত্রী ওঠানামা হচ্ছে তার থেকে 100 গজ সামনেই কিন্তু এই যাত্রী ছাউনির সঙ্গে বাস স্টপেজ। তবে দীর্ঘক্ষণ ধরে এভাবেই খালি পড়ে আছে এই যাত্রী ছাউনি, তেমনি একটি বাসও এই বাস স্টপেজে কিন্তু থামছে না। দুই সিটিতে মোট 120টি বাস স্টপেজ নির্ধারণ করে দিয়েছে ট্রাফিক বিভাগ। তারপরও নির্ধারিত স্থানে বাস না থামার কারণ জানতে গেলে কেবলই অভিযোগের কাদা ছোড়াছুড়ি যাত্রী আর পরিবহন শ্রমিকদের। পুরো রাস্তায় স্লো হালকা করতে, কিন্তু এটা রানিং এ চলতেছে আমাদের ডিউটি। জীবনে ঝুঁকি নিয়ে রানিং গাড়িতে উঠতেছেন, বাস স্টপ থেকে না উঠে সবাই এখান থেকে উঠতেছে, তো এই জন্যই। এখানে তো দাঁড়াইলে তো যাত্রী হয় না, বাস স্টপ থেকে ওঠা যেত না। না যাত্রী নামে উঠে কি করবে, না নামলে মানে বিভিন্ন বাসায় গালিগালাজ করে। তাড়াহুড়োর ভিতরে আছি আর কি, এর জন্য আর কি চাচ্ছিলাম যে এই বাস সামনে যেহেতু মানে রানিং অবস্থায় চলে যায়, বলে যে একবার নামাই দেন, মানে বাবা আগে দেন। প্রতিদিন যানজটে নাকাল হলেও নিয়ম মানতে নারাজ নগরবাসী, সঙ্গে বাস চালকরাও। কেউ কেউ দায় এড়াতে ভান ধরছেন ব্যস্ততার। তবে বেশিরভাগই স্বীকার করলেন এমন অনিয়মের কারণেই দীর্ঘ হচ্ছে যানজট। তাড়াহুড়া আমাদেরকে আর আসলে এই জায়গাতে নিয়ে যায়। জাম নাই যাত্রী যদি স্টপেজে দাঁড়াতো তাহলে আমিও যাই স্টপেজে দাঁড়াতাম। দোষ তো দুজনেরই, এখন কিছু করার নেই, এখন এইভাবে চলে আসছে। এর থেকে বেরিয়ে আসতে নিয়ম নীতির তোয়াক্কা না করা পরিবহন সংশ্লিষ্টদের জরিমানার মাধ্যমে জবাবদিহিতার মধ্যে এনে আইন প্রয়োগ এবং বাস্তবায়ন নিশ্চিত করার পরামর্শ বিশেষজ্ঞদের। জাংশন থেকে 50 মিটারের মধ্যে সমস্ত যদি আমি আইডলিং, এই যে পার্কিং এর কথা বলছি, লোডিং আনলোডিং যদি বন্ধ করতে পারি, তখন দেখা যাবে যাত্রীরাও কিন্তু জাংশনে থামতে চাবে না। এখন জাংশনে নামতে চাই এই কারণে যে নেমেই কিন্তু তারা সেকেন্ডারি মোড পেয়ে যাচ্ছে। এই জায়গাটা আসলে আমার পরিকল্পনা ওইভাবেই লাগবে যেন জাংশনটা আমরা ক্লিয়ার রাখতে পারি। আমার মনে রাখতে হবে জাংশন আসলে আমাদের হৃৎপিণ্ড। সবার আগে পেনাল্টিটা বা উৎসাহ দেওয়া এবং বাধ্য করা দরকার বাস মালিকদের এবং বাস যারা চালান, তারা যদি যত্রতত্র না থামান, তাহলে আমি যতই হাত তুলি তখন তো আমি উঠতে পারবো না। আমি যখন 2 দিন দেখবো যে আমি হাত তুলে বাস থামে না, তখন আমি ঠিকই কিন্তু বাস স্টপেজেই যাব। সড়কে যানবাহনের গতি ফিরিয়ে জনসাধারণের ভোগান্তি কমাতে গণপরিবহনকে সরকারি উদ্যোগে একক কোম্পানির আওতায় আনার আহ্বান খাত সংশ্লিষ্টদের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। আজ থেকে নতুন নিয়মে গণপরিবহনে হাফ পাস সুবিধা পাবেন শিক্ষার্থীরা। এ বিষয়ে জানাতে রাজধানীর বাংলা মোটর এলাকায় আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে।
আজ থেকে নতুন নিয়মে শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে হাফ পাস চালু হলো। গতকাল ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি এই ঘোষণাটি দেন। আগে যদিও এই হাফ পাস নিয়ম চালু ছিল, কিন্তু সেটা ছিল সপ্তাহে 5 দিন এবং সরকারি ছুটির দিন এই হাফ পাস সেবা শিক্ষার্থীরা পেতেন না, এবং সেটা ছিল সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। কিন্তু এখন যে নতুন নিয়মটি চালু হয়েছে সেটিতে শিক্ষার্থীরা সপ্তাহে 7 দিনই এই হাফ পাসের সেবা পাবেন, এবং তা ভোর 6টা থেকে রাত 12টা পর্যন্ত এই সেবা তারা অব্যাহত থাকবে। তবে এই সেবা পাবার জন্য আগের মতোই শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিফর্ম অথবা তাদের সাথে শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড রাখাটা বাধ্যতামূলক। তো আগে আমরা যেটা দেখতে পেতাম যে কোনো কর্মদিবস ছাড়া শিক্ষার্থীরা এই সেবা পেতেন না, এবং কর্মদিবসেও তারা বিভিন্ন ধরনের বিড়ম্বনার শিকার হতেন। তারা হাফ পাস বাস মালিকরা তারা নিতে চাইতেন না, তারা হাফ পাস গ্রহণ করতেন না। কিন্তু এখন আমরা যেহেতু সবে ভোর 6টা থেকে আজকে এই নতুন নিয়মটি চালু হয়েছে, তাই আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত এই নিয়ম অনুযায়ী শিক্ষার্থীরা হাফ পাসে ভাড়া দিয়ে যাতায়াত করছেন, এবং বাস যে ড্রাইভার হেল্পার যারা আছেন তারাও খুব স্বাচ্ছন্দ্যেই এখন পর্যন্ত এই হাফ পাস নিয়মে অর্ধেক ভাড়া নিয়েই শিক্ষার্থীদেরকে তাদেরকে যাতায়াত সেবাটা দিচ্ছেন। তো ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি যেটা জানিয়েছেন যে দেশের সকল মহানগর এলাকাতেই শিক্ষার্থীরা এই হাফ পাস সুবিধা পাবেন, এবং বলা চলে যে শিক্ষার্থীদের যে ছাত্র জনতার যে গণ আন্দোলন, সেই গণ আন্দোলনে এই প্রথম শিক্ষার্থীরা তারা কোনো ধরনের সুবিধা বা সেবা বিশেষ করে পেতে যাচ্ছেন। তো হাফ পাস নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বাংলা মোটরে। পদোন্নতিতে স্বেচ্ছাচার, স্বামীকে করেন সংস্থার প্রধান। কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব ওয়াহিদা আক্তারের ক্ষমতার অপব্যবহারের এমন চিত্র পাওয়া গেছে বিভিন্ন নথি বিশ্লেষণ করে। বিভিন্ন দফতরের কর্মকর্তারা বলছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত ভাজন হিসেবে এসব করেছেন ওয়াহিদা। শৃঙ্খলা ফেরাতে জনপ্রশাসন বিভাগকে কঠোর হওয়ার পরামর্শ সাবেক আমলাদের। কাজল আবদুল্লাহর রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের দীর্ঘ 15 বছরের ক্ষমতার অবসান হলেও ক্ষত রয়ে গেছে রাষ্ট্রের রন্ধে রন্ধে। সরকারি দফতরকে দলীয় ইউনিট হিসেবে ব্যবহার করা এমন সচিবদের মধ্যে কৃষি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ওয়াহিদা আক্তার বেশ আলোচিত। কৃষি মন্ত্রণালয়ের সংস্থাগুলোতে আধিপত্যের নানা ফন্দিতে ছিলেন কখনো নিজেই, আবার কখনো সেকেন্ড কমান্ডিংয়ে থাকতেন তার স্বামী বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল BARCর সাবেক নির্বাহী চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ার। কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন তথ্য পর্যালোচনায় উঠে এসেছে আধিপত্য বিস্তার এবং নিজেদের লোকজনকে টেন্ডার দেয়া সহ অনৈতিক নানা সুবিধা আদায়ে ব্যস্ত ছিলেন সাবেক কৃষি সচিব। সংস্থা প্রধান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেন অবসরে যাওয়া বন্ধু কর্তাদের। গুরুত্বপূর্ণ উইংয়ের দায়িত্ব যেমন দিয়েছেন সিনিয়রকে ডিঙিয়ে জুনিয়রকে, তেমনি 9-6 করেছেন প্রকল্প পরিচালক নির্ধারণেও। লোকলজ্জার বালাই ভুলে একের পর এক চুক্তি নবায়ন করেন নিজের স্বামী কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যানের পদে শেখ মোহাম্মদ বখতিয়ারকে। এতে পদবঞ্চিত হয়ে পড়েন অনেক দক্ষ কর্মকর্তা। ন্যায্য জিনিস আপনি পাচ্ছেন না, আপনি হতাশা ভুগবেন, এটা খুবই স্বাভাবিক। শুধু দপ্তর সংস্থা নয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হওয়ায় তার স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কেউই মুখ খুলতে পারতেন না মন্ত্রণালয়ে। অনিয়মে সায়না দেয় পদত্যাগ করার কিছুদিন আগেও এক অতিরিক্ত সচিবকে বদলি ও আরেকজনকে বসিয়ে দেন যুগ্ম সচিবের চেয়ারে। সার বাণিজ্য অদৃশ্য থাকলেও শৃঙ্খলা পরিপন্থী কাজ ছিল প্রকাশ্য। এসব বিষয় জানতে সাবেক সচিব ওয়াহিদা আক্তারের মুঠোফোনে কল দিলেও সাড়া মেলেনি। রাজধানীর স্কার্টনে সচিব কোয়ার্টারে গিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও মেলেনি সাক্ষাৎ। জনপ্রশাসনে দীর্ঘদিন থাকা অভিজ্ঞ সাবেক আমলাদের মতে কর্মকর্তাদের অনিয়ম বন্ধে কার্যকর হতে হবে জনপ্রশাসন বিভাগকে। সরকার কর্মচারীদের কিন্তু কন্ট্রোল করার অনেক আইন আছে আমাদের। এই আইনগুলি যথাযথভাবে প্রয়োগ করা প্রয়োজন, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে আমরা ওই আইনগুলি প্রয়োগ করি যখন একটা ছেলে অপরাধ করে তারপরে। প্রশাসনের সংস্কার ও নিজ জায়গা থেকে দেশাত্মবোধ নিয়ে কাজ করার পরামর্শ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশীদের। কাজল আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ঠাকুরগাঁয়ে কমিউনিটি ক্লিনিকগুলোতে হঠাৎ ওষুধ সংকট দেখা দিয়েছে। অনেকেই ফিরছেন খালি হাতে। নির্ধারিত সময়ের আগেই অনেক ক্লিনিক বন্ধ করে দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জিয়াউর রহমান বকুলের রিপোর্ট।
সকাল 9টায় কমিউনিটি ক্লিনিক খোলার পর লাইনে দাঁড়িয়ে বিনামূল্যে ওষুধ সংগ্রহ করছেন গ্রামের মানুষ। কেননা দুপুর 1টা বাজলেই বন্ধ করে দেওয়া হবে ক্লিনিকের দরজা, যদিও কর্মঘণ্টা বিকেল 3টা পর্যন্ত। ঠাকুরগাঁয়ের কমিউনিটি ক্লিনিকগুলোতে হঠাৎ ওষুধ সংকট দেখা দিয়েছে। এলাকাবাসী জানান, কয়েক মাস আগেও ক্লিনিকগুলো থেকে 30 ধরনের ওষুধ সরবরাহ করা হলেও বর্তমানে বন্ধ 10 ধরনের ওষুধ। এ কারণে অনেকেই ফিরছে খালি হাতে। অভিযোগ উঠেছে, নির্ধারিত সময়ের আগেই অনেক ক্লিনিক বন্ধও করে দেওয়া হচ্ছে। সময়ের আগেই বন্ধ হয়ে চলে যাচ্ছে, আবার খুলতেছে দেরি করে। এর কারণটা কি? আমরা ঠিকমতো এখানে ওষুধ পাই না। 3 মাসের একটা টিকা আছে, এই টিকাটার জন্য আমরা কিনে নিয়ে আসি। একটা বাড়ির সামনে ক্লিনিক থাকতে আমরা কিনে নিয়ে কেন আসবো? ক্লিনিক যেন খোলা থাকে, সবসময় যেন আশেপাশের লোক ওষুধ পায়, আমরা যেন সেবা পাই। তবে ক্লিনিকে কর্মরতদের দাবি, সরকারের নির্দেশনা যথাযথভাবে পালন করছেন তারা। সরকার কর্তৃক যে ওষুধ আমাদেরকে 20 প্রকার ওষুধ দিয়ে থাকে, শুক্রবার ব্যতীত প্রতিদিন আমরা ওষুধগুলা 9টা থেকে 3টা পর্যন্ত আমরা মানুষদেরকে সেবা দিয়ে থাকি। ওষুধ সংকটের কথা স্বীকার করে সংকট নিরসনের আশ্বাস সিভিল সার্জনের। মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় এই বিষয়টা খুব দেখভাল করতেছেন এবং অতি দ্রুত কমিউনিটি ক্লিনিকে ওষুধগুলো আবার পুনরায় সরবরাহ করার জন্য অঙ্গীকারাবদ্ধ। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে ঠাকুরগাঁয়ের 5টি উপজেলার 53টি ইউনিয়নে 149টি কমিউনিটি ক্লিনিক রয়েছে, যেখানে স্বাস্থ্যসেবা নেন 10 লাখের বেশি মানুষ। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। বছর ঘুরে আবারও আবাদের সময় এলেও এখনও বিক্রি হয়নি গত মৌসুমে সুগন্ধি চাল। বিপাকে পড়েছেন দিনাজপুরের কৃষকরা। নিষেধাজ্ঞা তুলে ফের রফতানির অনুমতি দেওয়ার দাবি তাদের। গোলাম নবী দুলালের তথ্য, মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে বিস্তারিত। অল্প বিনিয়োগে বেশি লাভ হওয়ায় দিনাজপুরে কয়েক বছর ধরে সুগন্ধি চালের আবাদ বাড়ছে। তবে 2023 সালের জুন থেকে এই চাল রফতানিতে নিষেধাজ্ঞা দেয় সরকার। কৃষক জানান, দেশীয় ক্রেতার অভাবে মিল গেটে প্রতিমণ সুগন্ধি আতপ কাঠারি চাল আগের চেয়ে 600 টাকা কমিয়ে 3600 টাকায় এবং চিনি গুঁড়া চাল প্রতিমণ 200 টাকা কমিয়ে 3800 টাকায় বিক্রি করতে হচ্ছে। তবুও মিলছে না ক্রেতা। এ কারণে লোকসান গুনছেন বলে অভিযোগ ব্যবসায়ীদের। আর কৃষকের মিলছে না ন্যায্য মূল্য। যদি বিদেশে চালটা রপ্তানি হয় তাহলে আমরা কৃষকরা একটু হলেও বাঁচবো। আমরা কৃষকরা মানে দাম পাচ্ছি না। যেই দাম ছিল আগে 5000 থেকে 5200 টাকা, সেই দাম এখন 4000 থেকে 4100 টাকা পার ধানের বস্তা। তারপরও খরিদ্দার নেই। স্বাভাবিক অর্থে এই চাল যদি আমরা বাইরে রপ্তানি না করি তাহলে সামনের দিকে আমরা ব্যাপকভাবে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হব। বিগত সরকার সুগন্ধি চালের এক্সপোর্ট করে নাই, এটা না করাতে কৃষক থেকে শুরু করে আমাদের মতো ছোট ক্ষুদ্র ব্যবসায়ী করুণ দশা। সংকট কাটাতে নিষেধাজ্ঞা তুলে আবারও এই চাল রফতানির অনুমতি দেওয়ার দাবি ব্যবসায়ীদের। সুগন্ধি চিনি গুঁড়া চালটি এটা রপ্তানি জন্য অনুমতি দেওয়া হোক। কৃষক বাঁচুক, রাইস মিল বাঁচুক, শিল্প বাঁচুক। দ্বিগুণ দাম পাওয়ায় কৃষকরা সুগন্ধি ধানের আবাদে ঝুঁকছে। উল্লেখ করে কৃষি বিভাগ বলছে, দেশের খাদ্যের চাহিদা পূরণের কথা বিবেচনা করে এই চাল রফতানি বন্ধ করেছে সরকার। সুগন্ধি চাল সারা দেশের সর্বত্র উৎপাদন হয় না, এটা বিশেষ কিছু জেলাতে উৎপাদন হয় এবং সারা দেশের সকল মানুষ সারা বছর এই সুগন্ধি চালটা খেয়ে থাকে। ফলে আমাদের দেশীয় যে চাহিদা সেখানে এখনও আমরা পরিপূর্ণ হয়ে উঠিনি, এটার ঘাটতি আছে। এ কারণেই বাজারে দেখা যায় যে আমাদের সাধারণ খাবারের চালের চেয়ে সুগন্ধি চালের দাম প্রায় দ্বিগুণেরও বেশি। কৃষি বিভাগের তথ্য মতে গত বছর দিনাজপুরে 90,000 হেক্টর জমিতে সুগন্ধি ধান আবাদ হয়, যা থেকে চাল উৎপাদন হয় 2,50,000 মেট্রিক টনের বেশি। সময় সংবাদ, দিনাজপুর। শিল্পীর হাতের ছোঁয়ায় মূর্ত হচ্ছেন দেবী। প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগর। রংপুর বিভাগে জেলায় জেলায় চলছে দুর্গাপূজার ব্যাপক প্রস্তুতি। শারদীয় দুর্গোৎসব সফল করতে নিরাপত্তার জোরদারের কথা জানিয়েছে পুলিশ। তারিকুল ইসলামের ছবিতে রেদওয়ান হিমেলের রিপোর্ট। নদীর পাড় আর বিস্তীর্ণ খোলা মাঠে কাশফুলের জেগে ওঠার আভাসই বলে দেয় শারদীয় দুর্গোৎসব আসন্ন। আগামী 9 অক্টোবর মহাষষ্ঠী পূজা দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের অপেক্ষার পালা শেষ হতে বাকি আরও 2 সপ্তাহের বেশি। তাই শেষ মুহূর্তে আলতো হাতের ছোঁয়ায় দেবীকে মূর্ত করে তোলার কাজে ব্যস্ত কারিগররা। শেষ সময় আমাদের একটু মোটামুটি বেশি চাপ হয়ে গেছে, কাজ একটু ক্রিটিক্যাল হয়ে গেছে। প্রতিবারে মনে করো যে 15-16 টাকা করে প্রতিমা এখান থেকে যায়, সে জায়গায় প্রতিমা হলো 8টা।
দুর্গাপূজা আড়ম্বর উদযাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পর হিন্দু সম্প্রদায়ের মাঝে, অর্থাৎ যেনারা পূজা করেন এনাদের মাঝে একটা ভীতির সংশ্রয় হয়েছিল। এই দীর্ঘ 1-1.5 মাসের মাঝেই এই ভীতিটা সাধারণ মানুষের মন থেকে কেটে গেছে। এদিকে শারদীয় দুর্গাপূজা উদযাপন সফল করতে কঠোর নিরাপত্তার কথা জানায় পুলিশ। পূজা মণ্ডপ কেন্দ্রিক নাগরিক কমিটি আমরা গ্রহণ করেছে, যে কমিটি সার্বক্ষণিক এই পূজা যারা উদযাপনের সাথে রিলেটেড যারা থাকবেন তাদের সাথে সমন্বয় করবেন এবং পুলিশের সাথে তারা সমন্বয় করবেন। এবছর রংপুর বিভাগের 8 জেলার 5186টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। এবারে জাতিসংঘ অধিবেশনকে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে বাংলাদেশের জন্য। 3 দশক পর মার্কিন কোনো প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের সরকার প্রধানের বৈঠক হতে যাচ্ছে আজ। সব ছাপিয়ে সবার নজর জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের দিকে। প্রধান উপদেষ্টা সফরসঙ্গী মানবাধিকার কর্মী ও আলোকচিত্রী শহীদুল আলম বলেন, রাষ্ট্র কাঠামোর বিভিন্ন সংস্কার, রোহিঙ্গা ইস্যু, অর্থনৈতিক সহযোগিতা সহ নানা বিষয়ে আলোচনা হতে পারে। আর বিশ্লেষকদের মতে জিএসপি সুবিধা ফিরে পাওয়ার বিষয়টি বৈঠকে গুরুত্ব পাওয়া উচিত। জাতিসংঘের সদর দপ্তর থেকে আহমেদ সালেহিনের প্রতিবেদন। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশ নেয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে দৃষ্টি রাখছে দেশের জনগণ। কারণ অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসের প্রথম বিদেশ ও জাতিসংঘ সফর এটি। এরই মধ্যে আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের বিষয়টি। 3 দশক পর জাতিসংঘে মার্কিন কোন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের কোন সরকার প্রধানের বৈঠক হতে যাচ্ছে এবার। ইউনূস বাইডেন বৈঠক ইস্যুতে গণমাধ্যমে কথা বলেছেন প্রধান উপদেষ্টার সফর সঙ্গী সাংবাদিক ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। বলেন, বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূসের আলোচনায় উঠে আসতে পারে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়টি। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা, জলবায়ু পরিবর্তনের বিষয়টিও অগ্রাধিকার পেতে পারে বলে জানান শহীদুল আলম। গার্মেন্টসের ক্ষেত্রে এত বড় একটা ক্রেতা মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে আমাদের নিশ্চয়ই নিজের দেশের কারণেই সম্পর্কটা কি থাকবে সেটা ভাবা দরকার। ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যার ইস্যুটি সহ 16 বছরের দুঃশাসনের বিষয়েও জো বাইডেনের সঙ্গে আলোচনা হতে পারে বলে জানান প্রধান উপদেষ্টার সফর সঙ্গী। ভারত বাংলাদেশ সম্পর্কটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং একেবারেই সত্য যে ভারত যেইভাবে যেই সম্পর্ক আমাদের সাথে এতদিন ধরে রেখেছে সেই সম্পর্ক কোনো ভালো সম্পর্ক ছিল না, সেটার থেকে ভিন্ন সম্পর্ক হবে সেটা আমরা আশা করি। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের কাছে জিএসপি সুবিধায় ফিরে পাওয়ার বিষয়টি আলোচনায় আসা উচিত। এতে করে পোশাক রপ্তানিতে অনেক দূর এগিয়ে যাবে বাংলাদেশ। গার্মেন্টের যে আমাদের যে বিষয়টা বন্ধ করা হয়েছিল স্বৈরাচারী হাসিনার সময়, তার অপকর্মের কারণে এটা যদি চালু হয় তাহলে আমরা লক্ষ লক্ষ এমপ্লয়মেন্ট পাবো দেশে। আমরা দেশ থেকে অনেক গার্মেন্ট দেশে পাঠাতে পারি। বাইডেন ইউনূস বৈঠকে দুদেশের সম্পর্ক উন্নয়ন ছাড়াও বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও মত দিচ্ছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘের এই সফরটি অতি গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার বৈঠকটি, যেখানে দুদেশের সম্পর্ক এবং সরকার টু সরকারের যে সম্পর্ক উন্নয়নের বিষয়টি রয়েছে তার পাশাপাশি আসবে বাংলাদেশের রপ্তানি বাজারের জিএসপি সুবিধার ফিরে পাওয়ার বিষয়টি। জাতিসংঘ সদর দপ্তর থেকে আহমেদ সালেহিন, সময় সংবাদ। খেলার খবর। মামলায় নাম থাকলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে খেলতে বাধা নেই সাকিব আল হাসানের। ফিট থাকলে এবং নির্বাচকরা স্কোয়াডে রাখলে আসন্ন টেস্ট সিরিজে সাকিব খেলবেনই বলে বিশ্বাস বিসিবি ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিজের। এ বিষয়ে সরকারের পক্ষ থেকেও স্পষ্ট বার্তা আছে বলে জানান এই বিসিবি কর্তা। এর আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদও জানান, দুঃসময়ে সাকিবের পাশেই থাকবে ক্রিকেট বোর্ড। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে আসেননি সাকিব আল হাসান। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলে সরাসরি চলে যান ইংল্যান্ড। সেখানে পাসপোর্ট জটিলতা কাটিয়ে এখন দলের সঙ্গে অবস্থান করছেন ভারতে। তবে বড় প্রশ্ন, সাকিব কবে দেশে ফিরবেন? বর্তমানে এই প্রশ্নটা প্রাসঙ্গিক, কারণ আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ। দেশের পট পরিবর্তনের পর হত্যা মামলায় নাম উঠেছে সাকিবের। অবশ্য এই কঠিন সময়ে সতীর্থ থেকে শুরু করে ক্রিকেট বোর্ডকেও পাশেই পেয়েছেন সাকিব। এখন প্রশ্ন, ভারত থেকে কি দেশে ফিরবেন সাকিব? বিভিন্ন সূত্রের খবরে জানা গেছে, প্রোটিয়াদের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চান টাইগার অলরাউন্ডার। বিসিবি ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিসের মতে, দেশের মাটিতে খেলতে কোনো বাধা নেই সাকিবের। সাকিব আল হাসানের ব্যাপারে আমার মনে হয় মাননীয় প্রধান উপদেষ্টা
মাননীয় আইন উপদেষ্টা এবং মাননীয় ক্রীড়া উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন বাংলাদেশ সরকার থেকে যেই ক্লিয়ার মেসেজটা আছে, যেই মামলাগুলো হয়েছে এই ব্যাপারে কাউকে অন্যায়ভাবে হেনস্থা করা হবে না। এবং আমরা মনে করি সাকিবের ব্যাপারে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এখন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা তাদের অবস্থান খুব সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন। ইনজুরি সমস্যা না থাকলে এবং সিলেকশন জড়িত কোনো ইস্যু যদি না থাকে, এখন পর্যন্ত সাকিব আল হাসানের বাংলাদেশে যে হোম সিরিজ আছে এটা না খেলার কোনো কারণ আমি ব্যক্তিগতভাবে দেখছি না। খসড়া সূচি অনুযায়ী আগামী 21 অক্টোবর শুরু হবে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। এর আগে দেশের মাটিতে হবে অনুশীলন ক্যাম্প। সরকার ও বিসিবি থেকে সবুজ সংকেত পাওয়া সাকিব দেশে ফিরবেন কিনা সেটাই এখন দেখার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।